নমস্কার। আজকে খুব ইম্পর্টেন্ট বিষয়বস্তু, প্রিভেনশন অফ ক্যান্সার রিকারেন্স অ্যান্ড ফলো আপ আফটার কমপ্লিশন অফ ক্যান্সার থেরাপি। ক্যান্সারের চিকিৎসা যখন কমপ্লিট হয়ে যায় তখন আবার যাতে ক্যান্সার ফিরে না আসে সেটার জন্য কি করা প্রয়োজন এবং ক্যান্সারের কি করে ফলো আপ, চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরে ফলো আপ আমরা কীরকমভাবে করতে পারি। আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য, আমি অ্যাপোলো ক্যান্সার সেন্টারের কনসালটেন্ট অঙ্কো সার্জন। তো যাই ক্যান্সার হোক না কেন, আমাদের প্রত্যেকটা ক্যান্সারের জন্যই যেরকম ধরনের চিকিৎসা করা হয় এগুলো গাইডলাইন্সের থ্রু দিয়ে আসে। সমস্ত ক্যান্সারের জন্যই বিশেষ কিছু গাইডলাইন্স আমরা ফলো করি, যে গাইডলাইন্স অনুযায়ী চিকিৎসা করা হয় এবং চিকিৎসার পরে যখন ধরুন সেই চিকিৎসা নানা রকম অঙ্গ হতে পারে, ধরুন কিমোথেরাপি বলুন, অপারেশন করা বলুন, রে ট্রিটমেন্ট বলুন, এ সমস্ত যখন করা শেষ হয়ে যায় তো তারপরে যখন ফাইনালি এটা ডিক্লেয়ার্ড হয় যে ইউ ক্যান্সার ফ্রি, আপনার ক্যান্সার নেই, তো আপনাকে ফলো আপে থাকতে হবে। তো ফলো আপে কীরকম করে থাকতে হয় সেটা হচ্ছে, ধরুন ইনিশিয়ালি যে কোনো ক্যান্সারই ফার্স্ট কয়েক বছর চিকিৎসা শেষ হওয়ার পরে প্রথম কয়েক বছরে ক্যান্সারটা ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে। উইথ টাইম আস্তে আস্তে এই সম্ভাবনাটা কমতে আরম্ভ করে। তো যখন চিকিৎসা শেষ হয় তারপরে ধরুন 1-2 বছর আমাদের খুব স্ট্রিনজেন্ট ফলো আপে, সাধারণত আমরা বলি 3 to 6 মান্থ গ্যাপে আমাদের ফলো আপ করতে, এবং মানে কী ক্যান্সার সেটার উপর মানে ডিপেন্ড করে আমাদের কিছু ইনভেস্টিগেশনস করতে হয়, কী কী পরীক্ষা নিরীক্ষা, সেটা আপনি যে অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর তত্ত্বাবধানে চিকিৎসা করাচ্ছেন তিনি আপনাকে ইনফর্ম করবেন যে কীরকম ধরনের মানে কী কী পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং সেটা কতদিন ছেড়ে ছেড়ে আপনাকে সে সমস্ত টেস্টগুলো করতে হবে। তো এই টেস্টগুলো নিয়ে আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে হবে এবং তখন ডাক্তারবাবু আপনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে আপনার শারীরিক পরীক্ষা এবং তার সাথে সাথে এই ধরুন কিছু ইমেজিং টেস্ট বা কিছু ব্লাড টেস্ট, এগুলো হচ্ছে আমরা পিরিয়ডিক্যালি চেক করতে থাকি। প্রথম সেটা সাধারণত ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছর আমরা 3 to 6 মান্থলি ফলো আপ করি। তারপরে যেটা হয় 5th ইয়ার পর্যন্ত আমরা ওই 6 মান্থলি ছেড়ে 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 তারপরে 5 বছরের পরে হয়তো আমরা অ্যানুয়াল ফলো আপে শিফট করে যাই, যদি ততদিনেও সব ঠিকঠাক থাকে। তবে হ্যাঁ, এটা খুব মানে জেনারেলাইজ একটা জিনিস এটা, কারণ ক্যান্সার বায়োলজি ইম্পর্টেন্ট, কোন জায়গার ক্যান্সার, কোন স্টেজের ক্যান্সার, সেটার উপর ডিপেন্ড করে যে আপনার সে ক্যান্সারটা কতটা অ্যাগ্রেসিভ, সেটা ফিরে আসার পসিবিলিটিস কতটা, রিকারেন্ট রিস্ক কতটা। তো রিকারেন্স রিস্ক যদি বেশি হয় তাহলে বুঝতেই পারছেন আপনাকে আরও স্ট্রিনজেন্ট ফলো আপের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে ইন জেনারেল একটা জিনিস। এর সাথে আমাদের কিছু জিনিস মানে মনে করে রাখা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইন জেনারেল কিছু হেলথ স্টাইল চেঞ্জেস লাইফে, আপনার লাইফস্টাইল আপনি যেরকমভাবে মেনটেন করেন সেটার মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট চেঞ্জেস, কিছু ইম্প্রোভাইজেশন, কিছু মডিফিকেশন, এগুলো করলে ইন জেনারেল ক্যান্সারের রিস্ক কমে। যেমন ধরুন আপনার মানে যেরকম ধরনের খাবার দাবার খাচ্ছেন সে খাবার দাবারের মধ্যে কিছু কন্ট্রোল করা, অ্যান্টিঅক্সিডেন্ট ইনটেক বাড়ানো, প্লাস হচ্ছে ওয়েট কন্ট্রোল করা, রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে থাকা, কারণ এক্সারসাইজ করলে দেখা যায় যে আমাদের শরীরে এমন কিছু চেঞ্জেস হয় আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে যাতে হচ্ছে ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কমে যায়। এবং তার সাথে খুব ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টার্স যেগুলো আমাদের ক্যান্সার গ্রো করায়, যেমন ধরুন স্মোকিং, তো স্মোকিং অ্যাবসলিউটলি স্টপ করে দেওয়া এবং অ্যালকোহল ইনটেক একটা অ্যামাউন্টের থেকে বেশি অ্যালকোহল ইনটেক লিমিট করা, এবং তার সাথে হচ্ছে স্ট্রেস, আমাদের ক্যান্সারের জন্য নানা রকমের স্ট্রেসের মধ্যে পেশেন্টরা থাকেন। অনেক সময় কি হয় সেটা হচ্ছে যে আমরা ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে এই মানসিক যে অ্যাসপেক্টসটা এইগুলো অনেক সময় নেগলেক্টেড হয়ে যায়, বাট উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। ধরুন আমাদের মানসিক যে স্টেটে একজন ক্যান্সারের রোগী আছেন সেটা নানা রকমের তার ট্রিটমেন্টের ওপরেও ইম্প্যাক্ট ফেলে। তো যদি আপনার কোনো রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন, হ্যাঁ এরকম নানা রকম, ধরুন কারো যদি ট্রিটমেন্ট ইনডিউস একটা পিটিএসডি বা এরকম কিছু থেকে থাকে, সেগুলো চিকিৎসা করানো, সেগুলোর জন্য কাউন্সেলিং হয়, সেগুলোর জন্য ওষুধপত্র হয়, তো এগুলো ঠিক হয়ে যায়। এবং আমাদের যিনি ধরুন ক্যান্সারের পেশেন্ট তার যারা বাড়ির লোক, কাছের লোক, তাদের কিছু জিনিস বুঝতে হবে যে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে তাদের সোশ্যাল এনগেজমেন্ট যাতে বাড়ানো যায়, ক্যান্সারের পেশেন্টরা যাতে জাস্ট ট্রিটমেন্ট কমপ্লিশনটাই আসল কথা নয়, বাট দে নিড টু বি স্ট্রিমলাইন্ড ইনটু দ্য সোসাইটি। আমাদের ওনাদেরকে আলাদা করে দেওয়া যে না উনি ক্যান্সারের রোগী, ওনার
উনি এটা পারবেন না সেটা পারবেন না, ফিজিক্যাল ক্যাপাবিলিটিস হয়তো কিছু জায়গায় রেস্ট্রিক্টেড হতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে একজন রোগী একদম ইনক্যাপেবল হয়ে যাবেন, তিনি একদম হাউস বাউন্ড হয়ে যাবেন না, এরকম ব্যাপারটা নয়। ক্যান্সারের পেশেন্টে যত তাড়াতাড়ি সম্ভব, যত বেশি করে সম্ভব সোশ্যাল এঙ্গেজমেন্টের মধ্যে যদি আনা যায়, ইট হ্যাজ বিন সিন দ্যাট সেটা পেশেন্টের মেন্টাল ওয়েলবিং ইমপ্রুভ করতে হেল্প করে এবং ওভারঅল ট্রিটমেন্ট আউটকামস তাতে অনেক বেটার হয়। এর সঙ্গে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বেশ কিছু ক্যান্সারের একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। জেনেটিক প্রিডিসপোজিশন ধরুন কিছু সিনড্রোমস হয় যেখানে দেখা যায় যে কিছু ক্যান্সারের সিনড্রোমিক অ্যাসোসিয়েশন, মানে 2-3টে ক্যান্সার হয়তো একটা সিনড্রোমের পার্ট হয়। তো সেক্ষেত্রে যদি কারোর সেরকম কিছু ডিটেক্টেড হয় তাহলে সেকেন্ড ম্যালিগন্যান্সি যাতে আবার না আসতে পারে, তো সেটার জন্য আপনাকে ইউ নিড টু স্টে অ্যাওয়্যার, এবং আপনার সেক্ষেত্রে বাড়ির লোকেরও যারা আছেন, কারণ এই সিনড্রোমগুলো সাধারণত কী হয়, এগুলো ফ্যামিলিতে ক্লাস্টার করে, ক্লাস্টার অফ কেসেস, এদের একটা হেরিটেরি থাকে, তো যার জন্য ফ্যামিলি মেম্বারদেরও যদি সেরকম কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর প্রয়োজন পড়ে স্ক্রিনিংয়ের জন্য, কারণ আমরা জানি যে কোনো ক্যান্সার যত তাড়াতাড়ি ডিটেক্টেড হয় তার জন্য আমাদের ট্রিটমেন্ট অপশানস বেশি হয় এবং সেগুলো অনেক কস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট হয় এবং পেশেন্টের প্রগনোসিস আলটিমেটলি ভালো হয়। তো সেজন্য যদি সিনড্রোমিক অ্যাসোসিয়েশন কিছু থাকে, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ গেট ইউর সেলফ চেকড, অ্যান্ড মানে ফ্যামিলি মেম্বার্স যারা তাদেরও এগুলো একটা চেকের মধ্যে থাকতে হয়। এবং তার সাথে সাথে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ স্টে ইনফর্মড যে আর কি করলে বেটারমেন্ট আসতে পারে। নানা রকম নন স্পেসিফিক সিমটমস অনেক সময় অপারেশনের জন্য এবং কিমোথেরাপির জন্য বা আপনার যদি রে থেরাপি হয় তো সেটার জন্য নানা রকম চেঞ্জেস আসতে পারে। তো সেটা কি ট্রিটমেন্ট, সেটার জন্য কীরকমভাবে কি চেঞ্জেস করা সম্ভব, এইগুলো আপনাদেরকে করতে হবে। এগুলো করলে কি হবে যে আপনার লাইফস্টাইল ইমপ্রুভ হবে। লাস্টলি উই নিড টু স্টে ইনফর্মড যে ফার্দার আমাদের যেগুলো ফলো আপ ডিউরেশন বা ফলো আপ স্ট্র্যাটেজি, তাতে কোনো চেঞ্জেসের প্রয়োজন আছে কি না, কোনো ফার্দার টেস্টিংয়ের প্রয়োজন আছে কি না, লাইফস্টাইল ইম্প্রোভাইজ করার জন্য অন্য কিছু করার প্রয়োজন আছে কি না, ফ্যামিলি মেম্বারদের কারুর অন্যরকম কিছু টেস্টিং করানো, তাদের ফার্দার ক্যান্সারের রিস্ক, এই সমস্ত কিছু আছে কি না। বিকজ উই নো দ্যাট ক্যান্সার ইজ নট আ সিঙ্গল ডিজিজ, প্রত্যেকটা ক্যান্সার আলাদা, প্রত্যেকটা অঙ্গের ক্যান্সার আলাদা এবং প্রত্যেকটা অঙ্গের ক্যান্সারের স্টেজ ওয়াইজ সেগুলো বিহেভিয়ার, সেগুলো রিকারেন্স রিস্ক, সেগুলো সমস্ত কিছু আলাদা হয়। তো যার জন্য ইটস আ ভেরি টেলার্ড অ্যাপ্রোচ, প্রত্যেক পেশেন্টের জন্য তার ফলো স্ট্র্যাটেজি ডিফারেন্ট হয় এবং সেটা আপনার কীরকম ধরনের ক্যান্সার এবং কোন অঙ্গের ক্যান্সার সেটার উপর ডিপেন্ড করে যে আপনার ডাক্তারবাবু আপনাকে কীরকমভাবে কোন স্ট্র্যাটেজিতে ফলো আপ করছেন। তো সেই জন্য স্টে ইনফর্ম, স্টে কানেক্টেড উইথ ইউর অনকোলজিস্ট, কনস্ট্যান্ট একটা ফলো আপ, একটা সুপারভিশনের মধ্যে থাকা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে মানেই যে আপনি অবশ্যই ক্যান্সার আপনার নেই, ইউ আর ফ্রি ফ্রম ইউর ডিজিজ, বাট দ্যাট ডাজন্ট মিন ইউর জব ইজ ওভার, আপনার হসপিটাল ভিজিট করতে হবে এরকম ব্যাপারটা নয়। ইটস এ লাইফ লং প্রসেস এবং আপনাকে কিন্তু এটা কন্টিনিউ করে যেতে হবে।